দেখছেন এটিএন নিউজ। দর্শক, আপনাদের ডিফেন্ডার হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের সৌজন্যে আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। আমরা কথা বলবো আজকে অপরাধের দ্রুত বিচার নিয়ে, এবং এ নিয়ে কথা বলার জন্য ডক্টর কাজী জাহিদ ইকবাল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন। দর্শক, আপনারা জানেন যে নামিসা হত্যা মামলার রায় এসেছে দ্রুততম সময়ের মধ্যে, এবং এদিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলোর ডেথ রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি, যার কার্যক্রম শুরু হবে 14 জুন থেকে। এই বিচার ব্যবস্থায় নতুন গতি আসছেন কিনা, বা আলোচিত কয়েকটি মামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এই উদ্যোগ, এই সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের আজকে অতিথির সঙ্গে। ডক্টর কাজী জাহিদ ইকবাল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন। কেমন আছেন? জি, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আমরা শুরুতে আমাদের দর্শকদেরকে বলছিলাম যে আজকে আমরা অপরাধের দ্রুত বিচার বিষয়ে কথা বলছি। সেখানে এখনকার সময়ে সবচেয়ে যে আলোচিত যে বিষয়টা, রামিসা হত্যা মামলার দ্রুত রায়কে বিচার বিভাগে কিভাবে দেখছেন, আসলে কত বড় সাফল্য হিসেবে দেখছেন? দেখেন, এটা বড় সাফল্য, কোনো সন্দেহ নাই। কারণ আমাদের এখানের বিচারের যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের সামনে, সেটা হলো যে কোনো মামলার বিচারের দীর্ঘসূত্রিতা। অনেক সময় লাগে বিচার হতে, তদন্ত হতে ইত্যাদি। এই প্রক্রিয়াটির বাইরে এসে এই মামলাটিতে, যেহেতু এটা অনেক বেশি জনগুরুত্বপূর্ণ মামলা ছিল এবং এটাতে সোসাইটিতে এটার প্রতিক্রিয়াও সাংঘাতিক রকম বেশি ছিল, সেই কারণে এটা সরকার এটা অনুধাবন করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। এবং আমরা প্রায়ই বলি যে আমরা যদি সচেষ্ট হই, তাহলে যে কোনো মামলাই এরকম দ্রুত বিচারের সম্পন্ন করা সম্ভব হয়, অন্তত নিচের কোর্টে। তবে একটা নোট অফ কশন আমি দিতে চাই এখানে, সেটা হলো যে আমরা বেশি দ্রুত করতে যে আবার ন্যায় বিচার বিঘ্নিত যেন করে না ফেলি, সেই ব্যাপারটাতেও আমাদের সতর্ক থাকার একটা বিষয় আছে। এখানে সেরকম হয়েছে আমি সেটা বলছি না, এখানে এরকম কিছু ঘটেনি। অ্যাপারেন্টলি আমরা যেটা দেখেছি, এটা সব প্রসিডিওর মেনেই যেভাবে হওয়া উচিত সেভাবেই হয়েছে। কিন্তু আমি বলছি যে দ্রুত বিচার করতে গেলে অনেক সময় এই আশঙ্কাটা তৈরি হয়, আমরা যাতে ওই আশঙ্কার বাইরে থাকি সেটা আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে, সেটা একটা কথা। কিন্তু ডেফিনেটলি আপনি যদি আমাদের সংবিধানও দেখেন, তাহলে দেখবেন আমাদের সংবিধানের অনুচ্ছেদ 35-এ বলে আছে যে স্পিডি ট্রায়ালটা বেসিক্যালি সব পক্ষের জন্যই। বিচার যিনি চাচ্ছেন তিনিও, এবং যাকে বিচারের আওতায় আনা হয়েছে তাও, উভয় পক্ষের জন্যই দ্রুত বিচারটা, আসলে ন্যায় বিচার এবং দ্রুত বিচারটা আপনার সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রের। তো সেই দিক দিয়ে এটা একটা ভালো ইনস্ট্যান্স, কোনো সন্দেহ নেই যে অত্যন্ত দ্রুততার সাথে একটা খুব হিনিয়াস ক্রাইমের বিচার সম্পন্ন করা গিয়েছে, অন্তত প্রথম বিচারটা সম্পন্ন করা গিয়েছে। এরপরে তো আরো অন্য ধাপগুলো আছে। অবশ্যই আলোচিত এবং সংবেদনশীল মামলা এই যে দ্রুত নিষ্পত্তি করা গেলে অন্যান্য মামলায় কেন দীর্ঘসূত্রিতা দেখা যায়, এটার একটা অভিযোগ কিন্তু এটার অনেকগুলো কারণ আপনি চিহ্নিত করতে পারেন। সেটা হলো যে আমাদের এখানে বিপুল সংখ্যক মামলা রয়েছে বাংলাদেশে, এবং সেই মামলাগুলো অ্যাড্রেস করার জন্য আমাদের তদন্তকারী কর্মকর্তা থেকে শুরু করে একদম জুডিশিয়ারি পর্যন্ত বা বিচার বিভাগ পর্যন্ত সর্বত্র যে পরিমাণ লজিস্টিক থাকা দরকার বা যে আয়োজন থাকা দরকার, সেখানে আমাদের ঘাটতি আছে। এটা আমরা সবসময়ই বলি। কারণ হলো, আপনি যদি দ্রুত নিষ্পত্তি করতে চান মামলা, তাহলে আপনাকে বিচারকের সংখ্যা বাড়াতে হবে, তদন্তে গতি আনতে হবে। সেই কারণে তাদের যে লজিস্টিক দরকার, তাদের যে সংখ্যা বাড়ানো দরকার, এই ব্যাপারগুলোকে রাষ্ট্রকে খেয়াল করতে হবে যে তার আসলে কোথায় কোথায় দুর্বলতার কারণে এই বিচার বিলম্বিত হচ্ছে। সেই জায়গাগুলো খেয়াল করে আপনার আলটিমেটলি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে, লজিস্টিক বাড়াতে হবে, বিচারকের সংখ্যা বাড়াতে হবে, পুলিশকে আপনার আরও ইকুইপড করতে হবে যেন তারা দ্রুত তদন্ত ইত্যাদি করতে পারেন। সায়েন্টিফিক মেথড যেগুলো তদন্ত ইত্যাদির জন্য প্রয়োজন, সেগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে। অর্থাৎ অনেকগুলা সেক্টরে আমাদের মনে হয় যে এখন রাষ্ট্রের উচিত হবে এই ইনস্ট্যান্সটার পরে যে দ্রুত আমরা আসলে চাইলে করতে পারি। তো সুতরাং আমাদের রাষ্ট্রকে এখন দায়িত্ব নিতে হবে যে যে জায়গাগুলোর কারণে এই ব্যাকলগস তৈরি হচ্ছে বা বিচার বিলম্বিত হচ্ছে, সেই জায়গাগুলোতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আপনার এই কতটা সময় লাগতে পারে আসলে এই যে একটা রায় হয়ে গেল, এর পরবর্তী আইনি পদক্ষেপ? দেখেন, আমরা যদি স্টেপগুলো খেয়াল করি তাহলে আপনাদের একটা ধারণা পেয়ে যাব আমরা। একটা তো আপনার ধরেন যেটা ট্রায়াল, যেটাকে আমরা বলি, নিচের বিচারিক আদালতের যে সিদ্ধান্ত, সেটা আমরা পেয়ে গিয়েছি। এবং অনেক সময় বিচারিক আদালতেই বেশি সময় লাগে, কারণ অনেকগুলো স্টেপ পার হয়ে আসতে হয়। তদন্ত, চার্জ, সাক্ষী, তারপরে আসামি পরীক্ষা, এবং তারপরে আপনার রায়, এতগুলো স্টেজ আমরা অত্যন্ত সুনিপুণভাবে পার হয়েছি আপনি বলতে পারেন। তো সেইটা হয়ে যাওয়ার পরে এখন যেটা হবে সেটা হলো যে কোনো মৃত্যুদণ্ডের ক্ষেত্রেই
আপনার হাইকোর্টের অনুমোদন লাগে। এটা আমাদের আইনি বাধ্যবাধকতা যে আপনার যদি কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড দেওয়া হয় তাহলে ওই নথি এবং ওই রায় অনুমোদনের জন্য 7 দিনের মধ্যে হাইকোর্টের সামনে উপস্থাপন করতে হয়। তখন একটা ডেথ রেফারেন্স নাম্বার পড়ে এবং তারপরে হাইকোর্ট যখন ওই মামলা শুনে আপনার তার সিদ্ধান্ত দেন যে এটা ঠিক আছে, অথবা যদি তারা মডিফাই করেন সেটা তো শুনানি অন্তের বিষয়। হাইকোর্ট অনুমোদন দেওয়ার পরে এটা এক্সিকিউশনের প্রক্রিয়ার মধ্যে যায়। এখন এইখানে যে কারণে বিলম্বটা হয়, হাইকোর্টে আসার পরে হাইকোর্টে প্রচুর মামলা পেন্ডিং আছে। আপনার ইভেন এই ডেথ রেফারেন্সও অসংখ্য ডেথ রেফারেন্স অনেকগুলা পেন্ডিং আছে। সেটার ফলে যেটা হয় যে হাইকোর্টে এটা বছর ভিত্তিক শুনানি হয়, মানে আগে যে মামলাটি এসেছে সেটা আগে শুনানি হয়, পরেরটা পরে। কারণ শুনানিতে যাওয়ার আগে কিছু প্রক্রিয়া আছে, এটার পেপার বুক তৈরি করতে হয়, পক্ষগুলোকে জানানোর বিষয় আছে, তারপরে এটা একটা নির্দিষ্ট ডেথ রেফারেন্সের বেঞ্চে এটা উপস্থাপিত হয়, তখন আপনার শুনানি হয়। এখন যখন পেপার বুক তৈরি হয় তখন ওইখানে যে লজিস্টিক বা যে ব্যবস্থাপনা আছে, অনেক সময় দেখা যায় যে তারা অত খুব দ্রুততার সাথে এত মামলার পেপার বুক তৈরি করা বা ইত্যাদি এই আয়োজনটা সম্পন্ন করতে পারেন না। এই ধরনের সমস্যাগুলো আমরা ওই যে শুরুতে আমরা যে কথা বলছিলাম যে আমাদের লজিস্টিকের জায়গাটা আসলে আমাদেরকে খুবই সিরিয়াসলি খেয়াল করা উচিত। এবং একই সঙ্গে আদালতে বিচারকের সংখ্যা, কারণ সারা বাংলাদেশের জন্য যদি আমরা 3-4 বিচারককে ডেথ রেফারেন্স শুনানির দায়িত্ব দিই তাহলে এটা খুবই কঠিন টাস্ক তাদের জন্য সবগুলো শুনে, কারণ আপনার তো ওনাকে ন্যায় বিচারের জন্য শুনতে হবে। তো সুতরাং ওনার অনেক সময় লেগে যায় অনেক সময়। সেই কারণে আমার মনে হয় যে সংখ্যাটা বাড়ানো বা অন্য মেকানিজমগুলো অ্যাক্টিভেট করা এগুলো আমাদের আসলে দরকার হবে। আচ্ছা, আপনার কথা প্রসঙ্গে আসলে আমি জানতে চাই, ডেথ রেফারেন্স প্রসঙ্গে একটু জানতে চাই, এটা আসলে কি এবং এটা অনুমোদনের প্রক্রিয়াটা এত গুরুত্বপূর্ণ কেন? না, এটা আপনার ধরেন একটা লোকের মৃত্যুদণ্ড হওয়ার পরে, মৃত্যুদণ্ড তো খুব সর্বোচ্চ পর্যায়ের সাজা, তো একজনকে এলিমিনেট করে দেওয়া হবে। তো সেইটার কারণেই এটা সর্বোচ্চ আদালতের অনুমোদনের এই প্রক্রিয়াটা আমাদের আইনের মধ্যে রাখা হয়েছে, যেন কোনোভাবেই ন্যায় বিচার থেকে কেউ বঞ্চিত না হন, সর্বোচ্চ পর্যায় থেকেই যেন সিদ্ধান্তটা আসে। সেই কারণেই হাইকোর্টের অনুমোদনের এই ব্যাপারটি এই আইনের মধ্যে রাখা আছে। হাইকোর্টে আসলে আপনার যদি আপনার নিম্ন কোর্টে কোনো মামলার মৃত্যুদণ্ড হয় তখন ওই মামলাটি আপনার বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি 374 ধারা অনুসারে এটা হাইকোর্টে পাঠিয়ে দেওয়া হয় ডেথ রেফারেন্স আকারে, যেন হাইকোর্ট এটাকে বিবেচনা করতে পারেন। এখন এসে এখানে একটা ডেথ রেফারেন্সের নাম্বার পড়ার পরে এইটা ওই যে আমরা যেটা বলছিলাম যে একটা পেপার বুক তৈরি হয় এবং এই আনুষঙ্গিক কাজগুলো সম্পন্ন হওয়ার পরে এটা নির্দিষ্ট একটা ডেথ রেফারেন্সের কোর্ট আছে আলাদা, সেই আদালতে এটা উপস্থাপন করা হয়। তখন এটার পূর্ণাঙ্গ লম্বা সময় আসলে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা একটা দীর্ঘ সময় দুটো কারণে লাগে। একটা হলো ওই আপনার প্রচুর মামলা যেহেতু আছে এবং সিরিয়াল মেনটেন করে আসতে হয়, আর একটা একই সঙ্গে এটার পেপার বুক তৈরি ইত্যাদি পুরো নথির মাধ্যমে যে পেপার বুক তৈরি করা হয় এগুলো আসলে একটু টায়ারিং জব এবং এগুলো সময় সাপেক্ষ। সেই কারণে ওইখানে লজিস্টিক বাড়ানো এবং ডেথ রেফারেন্সের কোড বাড়ানো ইত্যাদি এই ধরনের কিছু স্টেপ নিলে হয়তো এটার প্রক্রিয়াগতভাবে একটু দ্রুত করা সম্ভব। প্রধান বিচারপতি গঠিত বিশেষ বেঞ্চ বিচার ব্যবস্থা আসলে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে এই বিষয়ে আমরা আপনার কাছ থেকে জানবো। তবে দর্শক, আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে এই মুহূর্তে একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। একটা বিরতির পর ফিরছে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজন। এবং আজকে আমরা কথা বলছিলাম অপরাধের দ্রুত বিচার নিয়ে। বেশ অনেকগুলো আলোচনা আসলে এসেছে আমাদের অতিথির সঙ্গে। যেমন আমরা বিরতির আগ মুহূর্তে আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম যে প্রধান বিচারপতির যে গঠিত বিশেষ বেঞ্চ বিচার ব্যবস্থা আসলে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? মাননীয় প্রধান বিচারপতি যে বিশেষ বেঞ্চ করেছেন সেটা বেসিক্যালি সময়ের জন্য খুবই প্রয়োজনীয় একটা পদক্ষেপ মনে হয়েছে আমাদের। তার কারণ হলো আপনার এই যে নারী শিশু বা শিশু নির্যাতন এই ধরনের যে মামলাগুলো আছে, যেগুলোর মাধ্যমে সোসাইটিতে মেসেজ দেওয়া দরকার যে আপনি এই ধরনের বা যে কোনো অপরাধ যদি আপনি করেন তাহলে দ্রুতই শাস্তির আওতায় আসবেন। শাস্তি হওয়া এবং সেটা এক্সিকিউট হওয়ার মধ্যে তো একটু পার্থক্য আছে, কারণ শাস্তি ফাইনালিটিতে আসলে তখন এক্সিকিউশন হওয়া শুরু হয়। তো
তো এক্সিকিউশনের জায়গায় যদি আমরা দ্রুত পৌঁছাইতে পারি তাহলে সেটা সমাজের জন্য একটা ভালো মেসেজ হয় যে অপরাধ করলে আসলে পার পাওয়া যাবে না, বা অপরাধ করলে আপনি অবশ্যই দ্রুত শাস্তির আওতায় আসবেন। সেই দিক থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে বিশেষ ব্যবস্থায় এই ধরনের মামলাগুলো শুনানির যে আয়োজনটা হয়েছে এখন, কারণ আমাদের প্রচুর ব্যাকলগস আছে এবং সিরিয়ালি যদি শুনানি হয় তাহলে একটা দীর্ঘ সময় লেগে যাওয়ার আশঙ্কা আছে ইত্যাদি। সেই জায়গা থেকে এই ধরনের মামলাগুলোকে বাইরে নিয়ে আসার জন্য এই ব্যবস্থাটা, তো এটা ডেফিনেটলি আমার ধারণা জুডিশিয়ারির জন্যও এবং সোসাইটির জন্য অ্যাজ এ হোল রাষ্ট্রের জন্য এটা একটা ভালো পদক্ষেপ, এবং আমার মনে হয় যে এটা সুফল পাওয়া যাবে। আচ্ছা, আমরা তো এখন আলোচিত রামেসা হত্যা মামলার কথা বলছিলাম, এবং সেখানে এত দ্রুততম সময়ে একটা হত্যা মামলার রায় এসেছে, সেটা অনেককেই আসলে আশার সঞ্চার দিয়েছে যে অন্য যে মামলাগুলো আছে সেগুলোর একটা দ্রুত নিষ্পত্তি হবে। রামেসা মামলার মতো অন্যান্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত যে মামলাগুলো আছে সেখানেও কি দ্রুত নিষ্পত্তির কোনো সম্ভাবনা এখন আছে? এখন এইটা তো একটা পদক্ষেপ আমরা দেখলাম। এখন আমরা আশা করতেই পারি যে কোর্ট অথরিটি বা আমাদের মাননীয় প্রধান বিচারপতি এই বিষয়গুলোও বিবেচনা করবেন, কারণ এর বাইরে আরও অনেক নানা রকম মামলার মৃত্যুদণ্ড বা এই ধরনের আসামিরা ডেথ রোতে আছেন। তো সেই ধরনের ক্ষেত্রে কত দ্রুত তাদের বিষয়গুলো সমাধান করা যায় বা আপনি বলতে পারেন যে বিচার শেষ করা যায়, নিষ্পন্ন করা যায়, সেই ব্যাপারের জন্য নিশ্চয়ই তিনি একটা পদক্ষেপ তো তিনি নিয়েছেনই, পজিটিভ পদক্ষেপ, এবং সেটা আমরা খুবই আশাবাদী হচ্ছি। এবং আমরা আশা করছি যে এই পদক্ষেপের সফলতার আলোকে নিশ্চয়ই বাকি যে ডেথ রেফারেন্সগুলো আছে সেইগুলোর বিষয়েও তারা স্টাডি করে বা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন যাতে এই মামলাগুলোও দ্রুত নিষ্পত্তি হয়ে যায়। সোসাইটির জন্য সেটা দরকার। অবশ্যই আমরা দ্রুত অপরাধের বিচারের কথা বলছিলাম, এবং এখন আপনি যেটা বলছিলেন, আমরা শুরুতেই আপনার কথা ধরে যদি বলি, দ্রুত বিচার করতে গেলে অনেক সময় একটা ঝুঁকি থেকে যায় ন্যায় বিচারের, এবং এই যে একটা প্রক্রিয়া চলছে বিচার বিলম্বিত হওয়ার প্রধান যে কারণগুলো আছে, আপনি তার কিছু কারণ আপনি কিছু আমাদের বলছিলেন। এই যে দ্রুত রায় এবং দ্রুত কার্যকর শাস্তি নারী এবং শিশু যে নির্যাতনের ঘটনাগুলো আছে সেগুলো কমাতে কি কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারে? নিশ্চয়ই লাগবে। দুটো জিনিস আমরা মনে রাখি, একটা হলো যে ন্যায় বিচারের প্রশ্ন, তো তখন কিন্তু বিচার যখন হয় তখন উভয় পক্ষেরই, যিনি ভিকটিম বা যিনি ফরিয়াদি উনি এবং যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেও, দুইজনই তো আদালতের সামনে ন্যায় বিচারের জন্য। তো সুতরাং দ্রুত হওয়া উচিত, কিন্তু অবশ্যই দ্রুত হওয়া উচিত, কারণ সোসাইটিতে আপনি মেসেজ দিতে গেলে দ্রুতই হইতে হবে বিচার। কিন্তু আমাদের সতর্ক থাকার বিষয় হলো যে, শুরুতেই আমরা বলছিলাম যে সতর্ক থাকার বিষয় হলো যে দ্রুত করতে যে আমরা যেন প্রসিডিওরের বাইরে চলে না যাই বা ন্যায় বিচার বিঘ্নিত না হয়, সেই জায়গাটা আমাদের সতর্ক থাকা বা নির্বিঘ্ন করা উচিত হবে, এটা একটা। আর আরেকটা হলো যে যদি আমরা এরকম করতে পারি সব ধরনের মামলাগুলোতে, যে দ্রুততার সাথে আমরা যদি নিষ্পন্ন করতে পারি, তাহলে সুবিধাটা হলো যে সোসাইটিতে একটা মেসেজ অবশ্যই যাবে, যারা অপরাধী বা এই ধরনের মানসিকতা পোষণ করেন তারা নিশ্চয়ই জানবেন যে যদি কোনো অপরাধ আমি করিও তাহলে খুব বেশি সময় আসলে শাস্তির বাইরে থাকতে পারবো না, পার পাওয়া যাবে না। সুতরাং তারা নিশ্চয়ই সতর্ক হবেন, বা এটা সোসাইটির জন্য অবশ্যই একটা ভালো মেসেজ হবে জুডিশিয়ারির দিক থেকে বা রাষ্ট্রের দিক থেকে, যে তারা যারা অপরাধ করার প্রবণতা আছে তারা সংযত হবেন। আমার মনে হয় যে এই জায়গাটা আমাদের আসলে এখন। আমরা কিছুক্ষণ আগে বিশেষ বেঞ্চ গঠনের কথা বলছিলাম, প্রধান বিচারপতি যেটা করে দিয়েছেন, আসলে সেখানে উচ্চ আদালতে জমে থাকা যে ডেথ রেফারেন্স মামলাগুলো আছে সেগুলোর জট কি কমবে কিনা? হ্যাঁ, যদি আমরা ওইভাবে মানে অ্যাটেন্ড করতে পারি বা জুডিশিয়ারি যদি এইভাবে অ্যাটেন্ড করতে পারেন, বিভিন্নভাবে সেগমেন্ট ভাগ করে, বা তারা যদি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন যে ডেথ রেফারেন্সগুলো আমরা এইভাবে ক্যাটাগরিক্যালি ভাগ করে এগুলো দ্রুত সব আপনার বিচার শুনানি শেষ করে ফেলবো, তাহলে আমার মনে হয় যে এটা একেবারেই হয়তো রাতারাতি সম্ভব না হলেও এটা দ্রুত একটা বন্দোবস্ত করা হয়তো সম্ভব হবে, এবং সেই ক্ষেত্রে তো এটা একটা ভালো পদক্ষেপ। অবশ্যই আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের আসলে বিচার ব্যবস্থার প্রতি খুব একটা আস্থা নেই, এবং এটা আসলে অনেকটা সময় পর পরই মানুষের একটা অনাস্থা চলে আসছে বিচার ব্যবস্থার প্রতি। এই যে দ্রুততম সময়ের মধ্যে একটা রায় হলো এবং সেটা কার্যকর করার জন্য একটা নিশ্চয়ই পদক্ষেপ নেওয়া হবে, ভবিষ্যতে আসলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে সবচেয়ে জরুরি আসলে আপনার কি মনে হয়? সবচেয়ে জরুরি আমার মনে হয় যে আমরা যাতে দ্রুত বিচার মানুষকে দিতে পারি। দ্রুত বলতে আমি বলছি যে পারফেক্টলি দ্রুত আর কি, অর্থাৎ সব পক্ষই যেন ফিল করেন যে তারা ন্যায় বিচার পেয়েছেন, এবং একই সঙ্গে যারা অপরাধী, বা শুধু তো আসলে ক্রিমিনাল মামলা না, আমাদের অন্য নানান ধরনের মামলাও আছে, তো আমাদের উচিত হবে যে একটা মেকানিজম এরকম দাঁড় করানো যেন দ্রুত
এই মামলাগুলো যা আমাদের এখানে পেন্ডিং আছে, আমাদের লোয়ার জুডিশিয়ারি, হাইকোর্ট বা অ্যাপেলেট ডিভিশন, এইগুলোর যাতে আমরা একটা যে কোনো মেকানিজমে বা একটু দ্রুততার সাথে যাতে মানুষকে ন্যায় বিচার দিতে পারি, সেটা যদি দিতে পারি তাহলে নিশ্চয়ই সোসাইটিতে পজিটিভ মেসেজ যাবে, মানুষেরও আলটিমেটলি আস্থা বাড়বে এবং একটা সোসাইটির একটা কাম এবং কুল একটা সিচুয়েশন তৈরি হওয়ার ক্ষেত্রে অবশ্যই ভূমিকা রাখবে। আদালতের সহযোগিতা প্রসঙ্গে কিন্তু সাধারণ মানুষের অনেক অনাস্থা রয়েছে এবং সেই প্রসঙ্গে আপনি কি বলবেন, তাদের আস্থাটা আসলে কিভাবে ফেরানো সম্ভব আদালতের প্রতি? না, আচ্ছা, আস্থা ফিরাতে গেলে তো ন্যায় বিচারটা এস্টাবলিশ করতে হবে ডেফিনেটলি, এবং দ্রুত বিচারটাও এস্টাবলিশ করতে হবে। তো সুতরাং এটা একটা সার্বিক প্রক্রিয়া, এমন না যে রাতারাতি আমরা অনেক কিছু পরিবর্তন করে ফেলতে পারবো। তবে আমরা পরিবর্তনের দিকে যাচ্ছি এবং আমরা এই ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় স্টেপগুলো নেওয়া হচ্ছে, এইটা একটা ভালো মেসেজ সোসাইটির জন্য হতে পারে। তখন সোসাইটি বুঝবেন যে আসলে প্রয়োজনীয় চেঞ্জটা আসলে আসতে শুরু করেছে। তখন আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে, যে এখন যে মামলাটার কথা আমরা বলছি, যে রামেশা হত্যা মামলা, সেটা এই মুহূর্তে খুব বেশি ভাইরাল বলে হয়তো এইরকম একটা বিচার পাওয়া গেছে, কিন্তু অন্য অনেক ঘটনা আছে এবং অনেক মামলা আছে যেগুলো এরকম ভাইরাল নয়। আমরা প্রতিদিনই বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার খবর দেখতে পাচ্ছি এবং নৃশংসতম ঘটনার খবর দেখতে পাচ্ছি। সেই সব বিষয় কি ভাইরাল না হওয়ার জন্য সামনে আসতে পারছে না বা দ্রুত বিচার হচ্ছে না? বলা খুব মুশকিল, কারণ হলো হয় কি, সোসাইটির যে প্রেশারটা বা জন আকাঙ্ক্ষার যে প্রেশারটা, সেটা তো নিশ্চয়ই রাষ্ট্রকে অনেক সময় প্রভাবিত করে, এটা তো ট্রু, কারণ রাষ্ট্র তো জনমতকে তোয়াক্কা করতে হবে রাষ্ট্রকে, সেই ব্যাপারগুলো আছে। কিন্তু অন্যগুলো শুধু এই কারণেই যে আপনার বেশি বিলম্বিত হচ্ছে সেটা ফ্ল্যাটলি বলা খুব মুশকিল। তার কারণ হলো আমাদের তো আসলে নানান আপনার অসুবিধা আছে, ব্যাকলগস আছে, নানা ধরনের ডিফিকাল্টিজ আছে, সেটার মধ্যে দিয়ে আগাতে হয়। সেই কারণে হয়তো অনেক সময় দেরি হয়, কারণ এটা একটা এমন একটা বিষয় যেটার মধ্যে সার্বিক অনেকগুলো অসুবিধা আছে। আমাদের উচিত হবে, এটার ক্ষেত্রে আপনি ব্যতিক্রম বলবেন কারণ এটাতে জনমতের সাংঘাতিক প্রেশার ছিল, রাষ্ট্র বিশেষ ব্যবস্থা নিয়েছে ইত্যাদি, কিন্তু অন্য মামলাগুলোর ক্ষেত্রে জেনারেলি যেসব মামলাগুলো আছে সেই সব মামলাগুলোর ক্ষেত্রে রাষ্ট্রের উচিত হবে যথাযথ পদক্ষেপগুলো নেওয়া, এবং পদক্ষেপ নেওয়া হচ্ছে যে এটা দৃশ্যমান করা। সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে বিচার দ্রুত হওয়া এবং বিচার দৃশ্যমান হওয়ার মধ্যে কোনটা বেশি আসলে গুরুত্বপূর্ণ? দুটোই গুরুত্বপূর্ণ, বিচার হওয়া এবং বিচার দৃশ্যমান হওয়া। তার কারণ হলো দৃশ্যমান হলেই কেবল আপনি সোসাইটিতে মেসেজ যাবে। এটা তো খুবই পপুলার একটা ম্যাক্সিমো আপনার আমাদের আইনের ক্ষেত্রে, যে শুধু বিচার করলেই হবে না, সেই বিচারটা দৃশ্যমানও হইতে হবে। তো সুতরাং দৃশ্যমান হলেই আপনার সোসাইটিতে মেসেজ যাবে যে আপনি যদি কোনো কেউ অপরাধ করে বা কেউ ধরুন কোনো ভায়োলেশন করে, তাহলে তাকে নিশ্চয়ই বিচারের মুখোমুখি আসতে হবে, শাস্তির আওতায় আসতে হবে। সুতরাং তখন মানুষ নিবৃত হওয়ার চিন্তা করবে, কারণ কোনো সোসাইটি তো অপরাধ ফ্রি না, অপরাধ প্রবণতা সোসাইটির মধ্যে থাকে, কিন্তু এটাকে আপনি কতটা কন্ট্রোল করতে পারছেন, কতটা বিচারের আওতায় আনতে পারছেন, কতটা শাস্তির আওতায় আনতে পারছেন, এটার উপর ডিপেন্ড করে যে আপনার সোসাইটিতে রুল অফ ল এর কি অবস্থা। আচ্ছা, আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছ থেকে একদম শেষে যদি জানতে চাই যে এই মামলার মাধ্যমে ভবিষ্যতে আসলে এইরকম যারা অপরাধী আছে তাদের কাছে কি বার্তাটা পৌঁছাবে? একদম সরাসরি বার্তা, কারণ আপনি খুবই পরিষ্কার যে 7 দিন 10 দিনের মধ্যে সর্বোচ্চ শাস্তির রায় হয়েছে। তো সুতরাং যারা এই ধরনের ধারণা মিনিমাম পোষণ করেন তাদের অবশ্যই সংযত হওয়া উচিত, বোঝা উচিত যে এই ধরনের অপরাধ করলে এই সোসাইটি এই ব্যাপারে জিরো টলারেন্সের জায়গাটাতে আছে, এই রাষ্ট্র, এই বিচার বিভাগ এই ব্যাপারগুলোতে জিরো টলারেন্সের জায়গাটাতে আছে, এবং অবশ্যই কঠিনতম শাস্তির আওতায় আসতে হবে যদি কেউ এই ধরনের হিনিয়াস বা যে কোনো ধরনের হিনিয়াস অপরাধের সঙ্গে সম্পৃক্ত হন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, আজকে আমরা কথা বলছিলাম অপরাধের দ্রুত বিচার নিয়ে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট অপরাধের দ্রুত বিচার রামেশা হত্যা মামলার দ্রুত রায় নিঃসন্দেহে বিচার প্রত্যাশী মানুষের মনে আশার আলো জ্বালিয়েছে। তবে বিচার শুধু রায় ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ নয়, তার কার্যকর বাস্তবায়নও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ বেঞ্চ গঠনের উদ্যোগ বিচার ব্যবস্থায় নতুন গতি আনতে পারে, কিন্তু সেই গতি যদি সব মামলায় সমানভাবে প্রতিফলিত হয় তবেই প্রকৃত অর্থে প্রতিষ্ঠিত হবে আইনের শাসন, দ্রুত বিচার, নিরপেক্ষ বিচার এবং সময় মতো রায় কার্যকর। এই তিনের সমন্বয়ে হতে পারে ন্যায় বিচার প্রতিষ্ঠার সবচেয়ে বড় ভিত্তি। সবাইকে ধন্যবাদ, আজ এখানে শেষ করছি।